2008-9 সালের ঘটনা। কোনো এক কোরবানি ঈদের কিছু আগে দক্ষিণ অঞ্চলের পিরোজপুর জেলায় আমার বাড়ি। আমি তখন ছাত্র, বিশ্ববিদ্যালয় পাঠ শেষ হয়নি। বলে রাখি, আমি তখন ঢাকার যাত্রাবাড়ি এলাকায় থাকতাম। তো ঈদের ছুটি হিসেবে বাড়ি যাওয়ার জন্য সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে রাত 9টার গাড়িতে উঠি। রাত 10টার দিকে মাওয়াঘাট এলাকায় গিয়ে আমাদের বাস পৌঁছায়। প্রচণ্ড ঠান্ডা। দেখি শত শত বাস দাঁড়িয়ে আছে। অনেকেই জানেন মাওয়ায় তখন ফেরি পার হতে হতো। ফেরিতে ওঠার আগে দীর্ঘ সময় ঘাটে বাসগুলোকে দাঁড়িয়ে থাকতে হতো। এই সময় প্রায় 2 ঘন্টার মতো লাগত। কোনো চাপ না থাকলে হয়তো আধা ঘন্টার মতো লাগত। ঈদ বা এই জাতীয় কোনো উৎসব থাকলে সেটা 3 ঘন্টাও ছাড়িয়ে যেত। ফেরি পার হতেও ঘন্টার বেশি লাগত। সেখানে অনেক খাওয়ার হোটেল ছিল। সবাই বাস থেকে নেমে হোটেলে খাবার খেত। আমিও বাস থামার পর রাতে খাবার খাই। পরে কিছু সময় ঘোরাঘুরি করে বাসে এসে বসে থাকি। যেহেতু প্রচণ্ড ঠান্ডা, এভাবে প্রায় 2 ঘন্টা পর আমাদের জানানো হলো নদীতে ফেরি চলাচল বন্ধ। তখন রাত 12টা ছাড়িয়ে গেছে। ফেরি চলাচল বন্ধ হওয়ার কারণ হচ্ছে প্রচণ্ড কুয়াশা। কুয়াশার কারণে এই ফেরি বন্ধ থাকবে ততক্ষণ যতক্ষণ কুয়াশা না কমবে। এর অর্থ পরের দিন সূর্য না ওঠা পর্যন্ত বাস ফেরিতে উঠতে পারবে না, পার হওয়াও যাবে না। কি করার? প্রায় 21 ঘন্টার মতো অপেক্ষা করতে হলো ফেরিতে ওঠার জন্য। ঢাকাতেও আমার কোনো কাজ নেই বা একা থাকার প্রয়োজন নেই যে আবার ঢাকায় ফিরে আসব। হাজার হাজার মানুষ ছিল সেখানে। পরিস্থিতি কতটা ভয়ানক হয়েছিল বুঝতে পারবেন। পরদিন সকালে পুরো মাওয়া এলাকায় কোনো হোটেলে কোনো খাবার ছিল না। সব হোটেলের খাবার শেষ হয়ে গিয়েছে। শুধুমাত্র চা পাওয়া যাচ্ছে। এমনকি সিগারেট পর্যন্ত শেষ হয়ে গেছে। দুপুরের পর ঢাকা থেকে খাবার কিনে এনে হোটেল মালিকরা তা বিক্রি করতে শুরু করলো। পরদিন যখন বাস ফেরিতে ওঠে তখন সন্ধ্যা 7টা বাজে। ফেরি ছাড়তে সময় লাগে আরও প্রায় 1.5 ঘন্টার মতো। মানে প্রায় 9টার দিকে ফেরি ঘাট ছেড়ে অপর পাশের দিকে রওনা হয়। অপর ঘাটে যখন ফেরি পৌঁছায় তখন রাত 11টা বাজে। এবার পড়লাম চিন্তায়, কারণ আমি যেখানে যাব সেখানে এই বাস পৌঁছবে রাত 2টার দিকে। সেখান থেকে নিজের বাড়িতে যাওয়া গভীর রাতে একেবারেই সম্ভব নয়। কি করব চিন্তা করতে লাগলাম। ভাবলাম বাস তো বাগেরহাট জেলা শহরের উপর দিয়ে যাবে। শহরের বাস স্ট্যান্ড আছে, সেখানেই নেমে যাব। কারণ বাস স্ট্যান্ডে সবসময় লোকজন থাকে। সকাল হলে অন্য বাসে বাড়ি যাব। এই চিন্তা করতে লাগলাম। সমস্যা হলো বাসের সিটে আমার যখন ঘুম ভাঙল তখন দেখি শহরের স্ট্যান্ড ছেড়ে আরও 5 কিলোমিটার চলে এসেছে বাস। বাজে 1টার বেশি। এখানে কিছু যাত্রী নামলো। এইবার খুব দুশ্চিন্তায় পড়লাম। এইখান থেকে দক্ষিণ দিকে আরো 15 কিলোমিটার গেলে আমি যে স্টেশনে নামবো সেই স্টেশন। কিছু করার নেই। আরো প্রায় 40 থেকে 50 মিনিট বাস চলল। অবশেষে পৌঁছালাম আমার কাঙ্ক্ষিত স্টেশনে। আমতলা নামের ওই স্টেশনে নেমে মোবাইল স্ক্রিনে দেখি রাত 2:12। অন্ধকার রাত। বাস থামল। আমার সঙ্গে ওই স্টেশনে আরও একজন যাত্রী নামলো। কিছুটা আশান্বিত হলাম। এর সঙ্গে কথা বলে একটা ব্যবস্থা হবে। যে যাত্রী নামলো সে একটি মেয়ে। তার চেহারা দেখিনি, বোরকা পরা ছিল। শুধু ভাবলাম যেহেতু মেয়ে তাই নিশ্চয়ই রিসিভ করতে কেউ না কেউ আসবে। তার কাছেই আমি পরামর্শ চাইতে পারি, অথবা তার কাছ থেকে টর্চ ধার হিসেবে নিতে পারি। পরে তা ফেরত দেব। আমি রাতে একা চলাচল করতে অভ্যস্ত নই। তখন চাঁদ সবেমাত্র ডুবে গেছে। যে স্টেশনে নামলাম সেটি একটি ছোট বাজারের মতো। সব মিলিয়ে 8 থেকে 10টি দোকান, যা দিনের বেলা চলে। এই রাতে এখানে কোনো মানুষের চিহ্ন নেই। বাস থেকে নেমে সড়কে দেখি কয়েকটি কুকুর শুয়ে আছে। ওখানে বিদ্যুৎ ছিল। এখান থেকে আমার বাড়ি 7 কিলোমিটার ভেতরে। দিনের বেলা রিক্সা বা ভ্যানে করে যাই। স্টেশন লাগোয়া একটা বড় খাল আছে। পূর্ব দিকে খালের ওপর কাঠের পুল। আমি নেমে কোথাও কোনো মানুষ দেখিনি। যা আগে ভেবেছিলাম যে মেয়েটিকে রিসিভ করতে কেউ আসবে, এমন কেউ আসেনি। ইতস্তত করে মেয়েটির সঙ্গে কথা বলতে চাইলাম। ভাবলাম যেহেতু কেউ আসেনি তার বাড়ি এখানেই, সেটাই হলো। কিন্তু মেয়েটি পুল পার হয়ে ডান দিকে একটি বাড়ির মধ্যে ঢুকে গেল। আমার কোনো কথার উত্তর দিল না। হয়তো অভদ্রতা অথবা নিরাপত্তাহীনতার কারণে। স্বাভাবিক, কি করব? 7 কিলোমিটার যেতে 2টি ভাগ আছে। আমার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার মধ্যে। আমি যেখানে নেমেছি সেটা বাগেরহাট জেলার মধ্যে পড়েছে।
এখন থেকে 3 কিলোমিটার পর আমার জেলার সীমানা। ওই সীমানায় আরেকটি বাজার আছে, সেটাও এমন ছোট হাট। সেখান থেকে 4 কিলোমিটার পর আমার বাড়ি। এই 3 কিলোমিটার পথ ইটের সড়ক, তবে রাস্তা একেবারে ভাঙা, এবড়ো খেবড়ো। এই রাতে কোনো ধরনের রিক্সা ভ্যান থাকবে না, এটাই স্বাভাবিক। আমি সাহস করে হাঁটা শুরু করলাম। 300 মিটারের মতো রাস্তা ফাঁকা এবং কয়েকটি বাড়ি থেকে বিদ্যুতের আলো এসে পড়ছে। খুব ক্ষীণ আলো, তবে রাস্তা দেখা যায়। এই 300 মিটার গিয়ে আরেকটি ছোট খাল, খালের ওপর একটি পুল, সেটা 3 থেকে 4 মিটার হবে। এখানে এসেই সব সাহস শেষ হয়ে গেল। ভয়ানক অন্ধকার, কারণ দুই পাশে গভীর জঙ্গল, কোনো বাড়িঘর নেই। এই 3 কিলোমিটার পথে 2-1টা বাড়ি আছে, তবে সেটাও অনেক দূরে দূরে। আবার ফেরত এলাম ওই বাজারে। কিছুক্ষণ দাঁড়ালাম। আমি একা, বাজারে কেউ নেই। আলো থাকার পরেও কেমন গা ছমছম করা একটা অবস্থা। এখানে এসে বিদ্যুতের আলোয় সাহস সঞ্চার হয়। ভাবলাম কি আর হবে, মোবাইল জেলে জেলে চলে যাব। আবার হাঁটা শুরু করলাম। ওই পুলের কাছে গেলাম এবং ওপার থেকে কয়েকটি কুকুরের ডাক শুনতে পেলাম। উচ্চ স্বরে তারা ডাকছে, কিন্তু তাদের আমি দেখিনি। ভয় পেলাম। আবার ফিরে আসতে শুরু করলাম। রাস্তাটি সোজা উত্তর দক্ষিণ। আমি ফিরে আসি যে রাস্তাটি দক্ষিণ দিকে চলে গেছে। 200 মিটার গিয়ে পশ্চিম দিকে বাঁক নিয়ে ওই বাজারে যেতে হয়, তবে ওই রাস্তাটি দক্ষিণ দিকে আরো কিছুটা গেছে। যখন বাঁক নেব তখন আমি একটি শব্দ পেলাম। মনে হলো কেউ একজন ভ্যান চালিয়ে আসছে। কয়েক মিনিট দাঁড়ালাম, যা ভাবলাম তাই। একটি লোক ভ্যান নিয়ে আসছে, তবে অন্ধকার আর তীব্র শীত থাকায় তার চেহারা আমি দেখিনি, কারণ তার চেহারা মাফলার জাতীয় কিছু দিয়ে ঢাকা ছিল। তার কাছে জানতে চাইলাম সে কোথায় যাবে। সে বলল ওই বাজারে যাবে যেখানে আমার জেলার সীমানা। বললাম আমাকে নিয়ে যাবে? তিনি বললেন ওঠেন। যাক, চিন্তামুক্ত হলাম। আমি ভ্যানের পেছনে বসলাম। ছোট্ট পুলটি পার হওয়ার পর চারিদিকে গভীর অন্ধকার। খালের পাশ দিয়ে দক্ষিণ দিকে সোজা রাস্তা চলে গেছে। 10 থেকে 15 ফুটের খালের ওপারে গভীর জঙ্গল। রাস্তার লাগোয়া দিকেও একই রকম। ভ্যানের নিচে সম্ভবত হ্যারিকেন ছিল। সেই সামান্য আলোতেই ভ্যান চলছিল। কিছুক্ষণ চলার পর হঠাৎ খেয়াল করলাম কয়েকটি কুকুরের বাচ্চা আমাদের পেছন পেছন দৌড়াচ্ছে। আমি ভ্যানওয়ালাকে বললাম, এত রাতে কুকুরের বাচ্চা এলো কোত্থেকে? তিনি বললেন, কুকুরের বাচ্চা কোথায় দেখলেন? তিনি ভ্যান না থামিয়ে আমাকে বললেন, আপনি সামনে আসেন। বললাম, ভ্যান থামান। সে বলল, না, আপনি ওপর দিয়ে আসেন, নিচে নামার দরকার নেই। আমি ওভাবেই সামনে গিয়ে তার পাশে বসলাম। এরপর পেছনে তাকিয়ে আরো কিছুক্ষণ বাচ্চাগুলোকে দেখলাম। তারপর আর নেই। মনে করলাম হয়তো বাগানের মধ্যে চলে গেছে। এরপরেই হঠাৎ করে খালের ওপারে ভয়ানক এক শব্দ হলো। নারকেল গাছ থেকে যদি অনেকগুলো নারকেল একসঙ্গে পড়ে তাহলে যেমন শব্দ হবে তেমন একটা শব্দের পর কিছুক্ষণ শান্ত। এরপর একাধিক জায়গা থেকে একই রকম শব্দ। মনে হচ্ছে যেন বড় গাছ ভেঙে পড়ছে। নানান ধরনের শব্দ। গাছ পড়ছে, নারকেল ওপর থেকে নিচে পড়ছে। এরপরে দেখলাম 10-12টি কুকুর একসঙ্গে ডাকছে। পুরো অন্ধকার চারিদিকে। সড়কটি ছিল খুবই সরু ও ইট বিছানো। একটি ভ্যান যেতে পারে এমন সড়ক। 2টি ভ্যান ক্রস করতে গেলে একটির সড়কের বাইরে গিয়ে দাঁড়াতে হবে। সড়কটি খুবই এবড়ো খেবড়ো, ভালোভাবে চালানো যায় না। এর মধ্যেই ভয়ঙ্কর ঘটনাটি ঘটল। আমার ঠিক পেছনে ভ্যানের ওপর কিছু একটা পড়ল এবং সড়কের আরেক দিক থেকে ছিটকে গেল। সেটা কি দেখিনি। মনে হলো যেন ভ্যানটি উল্টে যাবে। আমার শরীর পুরো হিম। ভ্যানওয়ালা বলল, আপনি শক্ত করে রড ধরেন। ভ্যানের সিটের নিচে যে রড থাকে সেটা আমি শক্ত করে ধরলাম। তিনি এবার শরীরের সব শক্তি দিয়ে ভ্যান চালানো শুরু করলেন। ভ্যানের নিচে হ্যারিকেন থাকায় শুধুমাত্র সামনের চাকা পর্যন্ত দেখা যায়। এর মধ্যে বাইরে শুধুই অন্ধকার। যখনই দ্রুত বেগে চলা শুরু করলো ভ্যান, তখনই ভয়ঙ্করভাবে মনে হলো সবকিছু ভেঙে পড়ছে। কোনো বাতাস নেই, হিম ঠান্ডা, গাঢ় অন্ধকার। আমাদের ভ্যান যেভাবে চলছে সমান্তরালে খালের ওপারে, তেমনি মনে হচ্ছে কুকুরগুলোও ছুটছে। দৌড়ের শব্দে আরো কিছু শব্দ হচ্ছে। শব্দগুলো স্পষ্ট না। এবার ভ্যানের কাছে বড় একটা কিছু পড়ার শব্দ। কিছুই বুঝছি না। ভ্যানওয়ালা আমাকে বলছে, আপনি শক্ত করে বসেন, নাহলে পড়ে যাবেন। আগেই বলেছি সড়কটা একেবারে উঁচু নিচু। ভাঙা থাকায় ভ্যান দ্রুত বেগে ছুটছে বলে আমি স্থির থাকতে পারছি না। ভ্যান এক এক দিকে কাত হয়ে যাচ্ছে এক একবার। এর মধ্যে এমন শব্দ, হঠাৎ দেখি সামনে সেই কুকুরের বাচ্চাগুলো দৌড়াচ্ছে দ্রুত। বাচ্চাগুলোর বয়স 1 মাস হবে তেমনই আকার, কিন্তু খুব দ্রুত দৌড়াচ্ছে। বাম দিকের বাগান থেকে আরো ভয়াবহভাবে
কিছু একটা আমাদের সমান্তরালে দৌড়ানোর শব্দ পাচ্ছি। তবে ঘন অন্ধকার হওয়ায় কিছু দেখা যাচ্ছে না। ভয়ে আমি এক প্রকার হিম হয়ে গিয়েছি। পরিস্থিতি কি বোঝানো মুশকিল। এই সময় হঠাৎ করে খালের ওপার থেকে মনে হচ্ছে কিছু একটা আমাদের দিকে ছুটে আসছে। সামনে থাকা কুকুরের বাচ্চাগুলো দেখলাম খালের মধ্যে লাফ দিয়ে পড়ে গেল। এরপর বাগানের মধ্যে কোনো শব্দ নেই। খালের মধ্যে মানুষ দৌড়ালে পানি যেভাবে একটা শব্দ করবে ঠিক তেমন বাগান থেকে একের পর এক ঢিল এসে খালের পানিতে পড়ছে, আর দৌড়ানোর শব্দ তো আছেই। এই পরিস্থিতির মধ্যে 1 কিলোমিটার পরে বাম দিকে একটা বাঁক। বাম দিকের রাস্তা ধরে ভ্যানটি চলা শুরু করলো। এইখানে কয়েকটি ঘর আছে সড়কের দুই পাশে। সেটা সড়ক থেকে কিছুটা দূরে। এখানে আসার পর সব স্বাভাবিক। প্রায় 300 মিটার যাওয়ার পর সড়কের এক পাশে খোলা মাঠ, মূলত ধান ক্ষেত। তবে তখন ধান ছিল না। বাম দিকে বাগান আছে, কিছু ফাঁকা জমি আছে। ভ্যানওয়ালা কোনো কথা বলছে না, জোরে জোরে চালাচ্ছে। শরীর হিম হয়ে আসছে। আমাদের সামনে আরেকটি ভ্যান চলা শুরু করলো হঠাৎ। অর্থাৎ রাস্তাটি কয়েকটি ছোট বাঁক নিয়ে পূর্ব দিকেই চলছিল। এমন একটি বাঁক ঘোরার পরেই আমরা আরেকটি ভ্যানকে আবিষ্কার করি। তখন রাস্তাটা কিছুটা ফাঁকা থাকায় অস্পষ্টভাবে দেখা যায়। আমার ধারণা ছিল হয়তো এখানে কোনো বাড়ি থেকেই বের হয়েছে। ভ্যানটি এবার ধীরে ধীরে দৃশ্যমান হওয়া শুরু করলো। দৃশ্যমান হওয়া শুরু করলে আমাদের ভ্যানটি গতি কমিয়ে দিল। অন্ধকারে অস্পষ্টভাবে দেখা যাচ্ছে ভ্যানটি খুব ধীরে ধীরে চলছে। আমাদের ভ্যানটি কাছাকাছি পৌঁছে গেল। এইখানে রাস্তা বেশ ফাঁকা। দূরে একটি বাড়ি আছে, সেখানে উঠোনে লাইট জ্বলছে। সেই আলোতে আরো স্পষ্ট হলো অবয়ব। তখন স্পষ্ট দেখলাম যে ভ্যান চালাচ্ছে তার দুপা একেবারেই নেই। মনে হয় কেউ যেন টেনে ছিঁড়ে ফেল দিয়েছে। এবার মনে হলো আমাদের ভ্যানওয়ালা ভয় পেয়েছে। সে না থেমে ধীরে ধীরে চালাচ্ছিল। এবার ওই পুকুর পর্যন্ত পৌঁছানোর পর ভ্যানটি বাম দিকে পুকুর পার হয়ে বাগানের দিকে চলে গেল। ওখানে একটি কবরস্থান। পুকুরের এক কোণায় শান বাঁধানো ঘাট আছে। দেখলাম লোকটি বাঁধানো ঘাটে নেমে পুকুরে চলে গেল। আমাদের ভ্যান এবার আরো জোরে চলতে শুরু করলো। এবার আবার দেখতে পেলাম ওই কুকুরের বাচ্চাগুলো আমাদের পেছন পেছন দৌড়াচ্ছে আর খুব ডাকছে। ভ্যানওয়ালা জোরে চালানো শুরু করলো আবার। ওই কবরস্থানের মধ্য থেকে আমি তখন দেখতে পাই স্পষ্ট কোনো অবয়ব। মনে হচ্ছিল কেউ বসে আছে। একটা কালো স্পষ্ট অবয়ব। ভয়ানক অভিজ্ঞতার মধ্যে একাধিকবার আমার মনে হচ্ছিল আমার ভ্যানওয়ালা বুঝি মানুষ না। এবার আমি আরো ভয়ানক ভয়ের মধ্যে পড়ে যাই, কিন্তু আমার কিছু করার ছিল না। এত বড় সব ঘটনা ঘটছে। ভ্যানওয়ালা কোনো কথা বলেনি, কোনো কথার উত্তর দেয়নি। শুধুমাত্র কয়েকবার বলেছে শক্ত হয়ে বসুন। এরপর আরো 1 কিলোমিটার পথ বাকি। ওই কান্নার আওয়াজ এখনো আসছে, অর্থাৎ সেই অবয়বের একটা কান্নার আওয়াজ শুনেছিলাম আমি। এবার রাস্তার ডান দিকে জঙ্গল, বাম দিকে খাল। ভ্যান চলছে, কুকুরের বাচ্চাগুলো আর দেখা যায়নি। এইখানে তেমন কিছু হয়নি। একেবারে সীমানার কাছাকাছি গিয়ে একটি স্কুল ঘরের পেছনে বড় একটা পুকুর। পুকুরের অপর পাশে দেখি কয়েকটা লোক গোসল করছে। অস্পষ্টভাবে পানিতে গোসল করার শব্দ হচ্ছিল। একাধিক লোক আমাদের দেখেই লোকগুলো সাঁতরে হেঁটে পুকুরের মধ্য দিয়ে অন্যদিকে চলে আসছিল। এই সময় বাগানের মধ্য থেকে 10-12টা কুকুর বের হয়ে পুকুর ধরে ভয়ানক উচ্চ স্বরে ডাকতে শুরু করে। ভ্যানটি জোরেই চলছিল। সামনে একটি খাল, খালের ওপর একটি ব্রিজ। ওখানে গেলাম যখন, তখন দেখি রাত 3:30 বাজে। এই পথে আসতে সর্বোচ্চ আধা ঘন্টা লাগে। এবার ব্রিজের ওপর আমাদের ভ্যানটি দাঁড়ালো। এইখানে আমি নামলাম। তার সঙ্গে কথা বলতে চাইলাম, সে কোনো কথা বলল না। কোনো কিছু না বলে চলে গেল পূর্ব দিকের রাস্তায়। ব্রিজ থেকে নেমে আমাদের সীমানা খালের এপারে বাগেরহাট জেলার মধ্যে পড়েছে। ব্রিজ থেকে নেমেই বাজার। ওখানেই দেখি একটা রিক্সা, বিদ্যুতের লাইট জ্বলছে কয়েকটি। রিক্সার উপর বসা আমার গ্রামের একটি ছেলে, যে আমার পরিচিত এবং তার সাথে আমার সম্পর্ক ভালো। আমাকে দেখেই সে অবাক হয়ে বলল, কোথা থেকে আসছেন? কোনো সমস্যা? বললাম, ঢাকা থেকে। কোনো সমস্যা নেই। বলল, আপনাকে দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে। ভ্যানওয়ালা কি আপনার কাছে টাকা পয়সা নিয়েছে বেশি? বললাম, না। তাহলে এত দ্রুত চলে গেল কেন? আর আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব ভয় পেয়েছেন। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু তুই এত রাত্রে এখানে কেন? সে উত্তরে বলল, কাউকে নিয়ে এসেছে যিনি এইখানে ধান ক্রয় করে রেখেছেন, নৌকায় করে কোথাও নিয়ে যাবেন বিক্রি করতে। এখন বাড়ি যাবেন। আমি বললাম, ওই লোক কোথায়? সে একটি বাড়ি দেখিয়ে বলল, ওই বাড়িতে গেছে। আমি বললাম, এত রাতে কিভাবে যাব?
সে বলল, ভয় লাগছে নাকি? চলেন, কোনো সমস্যা নেই। আপনারা এত রাতে ওই রাস্তা দিয়ে এসেছেন, কিছু হয়েছে? আমি বললাম, না। যাই হোক, এখান থেকে আমার বাড়ি 4 কিলোমিটার, তবে রাস্তা পিচ ঢালা, ভালো ভাঙা নেই। এবার রিকশায় উঠলাম। প্রায় 40 মিনিট পর বাড়ির সামনে গিয়ে নামলাম। সে চলে গেল। তাকে বললাম টাকা নিতে। সে বলল সকালে। যখন উঠলাম তখনও রাত, প্রায় 4টা। পরদিন দুপুরে ওই ছেলেটির সঙ্গে দেখা। তাকে বললাম, টাকা নিবি না? সে বলল, কিসের টাকা? বললাম, কেন রাতে নিয়ে এলি? কোথায়? সে বলল, গত রাতে তার সাথে নাকি আমার দেখাই হয়নি। এই বলেই ঘটনা শেষ করেছেন রিয়াজ।